কোঅপারেটিভ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন পশ্চিমবাংলা দেবের অন্তর্ভুক্ত আমাদের যে সংগঠন, তার নবম রাজ্য সম্মেলনের এই প্রকাশ্য সভা, এই সভার সভাপতি, সংগঠনেরও সভাপতি, এখানে উপস্থিত ব্যাংক আন্দোলন, সমবায় আন্দোলন, রেল আন্দোলনের নেতৃবর্গ এবং এই প্রকাশ্য সভায় যারা উপস্থিত হয়েছেন, আমি সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। এখন আমি নিজেও খানিক দ্বন্দ্বের মধ্যে আছি যে জয়দেব দ্বারা বা রাজীবরা হঠাৎ আপনাদের মাঝে আমাকে এনে হাজির করলো কেন? আমি ট্রেড ইউনিয়নের একজন সাধারণ কর্মী, সংগঠক, এবং সাধারণভাবে যে শিল্পের শ্রমিক কর্মচারীদের মধ্যে আমার যোগাযোগ, সেটা আপনাদের এই ক্ষেত্র নয়। একটা খানিকটা মিল হতে পারে, সেটা হলো যে সেগুলিও একটা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র, সেখানকার ট্রেড ইউনিয়ন আন্দোলন, আর আপনারাও এখনো পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র। ফলে এই ক্ষেত্রের উপর আজকের রাষ্ট্রের যে আঘাত, তার একটা মৌলিক মিল আছে, কিন্তু তবুও প্রত্যেকটা ক্ষেত্রের তো নিজস্ব বৈশিষ্ট্য আছে, বলে সেইটা আলাদা। যে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের শ্রমিক কর্মচারী আন্দোলনের সামান্যতম অভিজ্ঞতা আমার আছে, কিন্তু আপনাদের এই ক্ষেত্রে আপনাদের যে লড়াই, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, ব্যক্তিগতভাবে আমার কোনো অভিজ্ঞতা নেই। তবে এটা আপনারা মনে করেন, আমরাও মনে করি, সিআইটিউর একজন কর্মী আমি, আমরাও মনে করি, এবং এটা সাধারণ কথা যে শ্রমিক কর্মচারীদের ক্ষেত্রভিত্তিক লড়াই প্রগতিশীল, বামপন্থী যে কোনো ট্রেড ইউনিয়ন, যে কোনো কর্মচারী সংগঠন, আমাদের বিশ্বজিৎ দত্তগুপ্ত আছেন আমাদের রাজ্য সরকারি কর্মচারী আন্দোলনের পশ্চিমবঙ্গের নেতা, এখানে আরো অনেকে আছেন, রেল শ্রমিক আন্দোলনের নেতৃত্বরা আছেন, সমবায় আন্দোলনের নেতৃত্বরা তো আছেনই, আর সমবায় ক্ষেত্র তো আক্রান্ত। তাহলে সেই সমবায় ক্ষেত্রকে বাঁচানোর যে লড়াই, মানুষের লড়াই, তারও যে সংগঠন, তারও নেতৃত্ব আছে। এরা সকলেই বলবেন। আমি এখানে যে কয়েকটা কথা বলতে পারি, হ্যাঁ, যেটা বলতে গিয়ে ভুলে গেলাম, যে আপনারা মনে করেন এবং আমরাও মনে করি, বা আমি যে সংগঠনের মধ্যে ট্রেড ইউনিয়ন কর্মী হিসাবে কাজ করছি, আমরা মনে করি যে ক্ষেত্রভিত্তিক শিল্প বা পরিষেবা ক্ষেত্রের ক্ষেত্রভিত্তিক ট্রেড ইউনিয়নের যে লড়াই, সেই লড়াই যেমন সেই ক্ষেত্রের সমস্ত শ্রমিক কর্মচারীদেরকে যথাসম্ভব সর্ববৃহৎ একটা ঐক্যের মধ্যে আনতে হয়। এই চিরকালই, আজ নয়, চিরকালই। কারণ দুনিয়ার ইতিহাসে কোথাও কখনো, এটা তো আমরা মে মাসে আছি, সবাই তো আমরা মে দিনের লড়াইয়ের ইতিহাসের কথা আমরা জানি, 1886 হেমার্কেটের ঘটনা জানি, তারও আগে
যখন আমেরিকাতে রেল লাইন পাতা হচ্ছে, পাহাড়ের পাথর ফাটিয়ে তার অমর কাহিনী গাঁথা আছে সেই জন হেনরির গানে। এগুলো সব আমরা জানি, মে মাস লড়াই। আবার এটাও আপনারা জানেন, হে মার্কেটের ঘটনার 5 বছর পর থেকে গোটা পৃথিবীতে, সেই সময় পৃথিবীর শ্রমিক সংগঠনগুলির যে আন্তর্জাতিক, তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে 1 মে দিবস হিসাবে তারা পালন করবে। আমি কথাটাকে উল্লেখ করলাম এই জন্য, মে দিবসের কোনো আলোচনা নয়, আমি সেদিকে যাচ্ছিও না। উল্লেখ করলাম এই কারণে যে এইটা ইতিহাসের দিকে তাকালে এটা স্পষ্ট, শাসক শ্রেণী সবসময় চায় শ্রমিক কর্মচারী আন্দোলনের মধ্যে অনৈক্য তৈরি করতে। আমরা পরে কয়েকটা কথা সেই প্রশ্ন নিশ্চয়ই আসতে পারি, অনৈক্য তৈরি করতে। কিন্তু প্রগতিশীল শ্রমিক কর্মচারী আন্দোলন এবং শ্রমিক কর্মচারীদের যে ন্যায্য দাবি, এই ন্যায্য কথাটা খুব রিলেটিভ কথা, খুব আপেক্ষিক কথা। আমি মোদ্দা কথা বলতে পারি যে মেহনত করছে, কারখানার মজুর যে মেহনত করছে, রেলের শ্রমিক যে মেহনত করছে, কয়লা খাদানের শ্রমিক যে মেহনত করছে, বন্দরের শ্রমিক যে মেহনত করছে, আপনাদেরকে হয়তো বয়লারের সামনে দাঁড়াতে হয় না, কয়লা খাদানের নিচে নামতে হয় না, ট্রাকে কাজ করতে হয় না, কিংবা গাড়িকে নিয়ে যেতে হয় না। কাজের যে সময় ঘন্টা, উদাস্ত পরিশ্রম আপনাদেরকেও করতে হবে। যা কিছু সম্পদ তৈরি হয়, পৃথিবীর ইতিহাসে প্রমাণ করেছে যে শুধু পুঁজি ঢাললেই সম্পদ তৈরি হয় না। যতই পুঁজি ঢালা হোক, সেখানে যদি মানুষের শ্রম যুক্ত না হয়, মেহনত যুক্ত না হয়, তাহলে কখনোই দুনিয়াতে এক ছটাক, আপনারা সমবায় ব্যাংকের মানুষ, গ্রামীণ কথাবার্তা আপনাদের শুনতে হয়, তাই আমি ছটাক কথাটা বললাম, সম্পদ তৈরি হতে পারে। উৎপাদনের ক্ষেত্রেও যেটা সত্যি, পরিষেবা ক্ষেত্রেও সেটা। আমি সচেতনভাবে এই কথা বললাম। আজকে আমাদের গোটা মানব সমাজের সামনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে মানুষ পৌঁছেছে, তবুও এই কথাটা সত্যি যে মানুষের শ্রম এখনো পর্যন্ত রিপ্লেস হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটাকে রিপ্লেস করবার চেষ্টা করবে। সেই রিপ্লেস করবার ক্ষেত্রেও, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা তৈরি করবার ক্ষেত্রে কিন্তু মানুষের শ্রম, এমনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি হয়ে যায়, সেখানেও মানুষের শ্রম। এবং আরো স্পষ্ট করে আমি বলতে চাই, আপনারা সাধারণভাবে এখন পৃথিবীর পুঁজিবাদ হলো জ্ঞান নির্ভর পুঁজিবাদ, নলেজ ক্যাপিটালিজম। এবং আপনারা উন্নত প্রযুক্তির ব্যবহার করে আপনাদেরকে কাজ করতে হয়, পরিষেবা দিতে হয়। তাহলে কয়লা খাদানের ঠিকা শ্রমিকদের কাছে আমি যে ভাষায় কথা বলি, আমি নিশ্চয়ই আপনাদেরকে সেই ভাষায় বলবো না। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার সঙ্গে যেমন মানুষের শ্রম যুক্ত। এবং আরো একটা গুরুত্বপূর্ণ কথা, আপনারা তো ঝান্ডাটার রং লাল করেছেন, আপনারা তো প্রগতিশীল বামপন্থী ট্রেড ইউনিয়ন করেন, যেটা আমাদের জন্য, আমিও একটি বামপন্থী ট্রেড ইউনিয়ন, লাল ঝান্ডার ইউনিয়ন, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এরাতে। যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো যৌথ শ্রমের ফসল। সব থেকে গুরুত্বপূর্ণ কথা এটা। সামনে মানুষ যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের শ্রম, মানুষের কর্মসংস্থানকে যে রিপ্লেস করে দেবে, এটা যদি ভয়ঙ্কর আঘাত এবং বিপদ হয়ে থাকে, সব ক্ষেত্রে ব্যাংক শিল্প এর বাইরে যেতে পারবে না।
এটা যদি বিপদ হয়ে থাকে, সেই বিপদের মোকাবিলা যেমন আপনারা করবেন, আমরা সবাই মিলে করব, সেই বিপদের মোকাবিলা করতে গেলে পরে ঘন অন্ধকারের মধ্যে এক চিলতে বিদ্যুৎ রেখা বা রূপলি রেখা যাই বলি না কেন, সাহিত্যের যে ভাষাই ব্যবহার করি না কেন, সেইটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যৌথ শ্রমের যে ভূমিকা, সেটাকে রিপ্লেস করতে পারবে না। আমি জানি না আমি কথাটা আপনাদেরকে বোঝাতে পারলাম। ভেবে দেখবেন, দুটো দিন সময় থাকলো, সম্মেলন থাকবে, সম্মেলনের এজেন্ডার মধ্যে আমার এই শব্দটা নেই। যাই হোক, আমি যেটা বলছি অন্যদিকে চলে গেলাম, এই আমারও হলো একটা ত্রুটি। কথাটা হলো যে দুনিয়ার ইতিহাসে শাসক শ্রেণী সবসময় এটা চায় যে শ্রমজীবীদের মধ্যে অনৈক্য, আর শ্রমজীবীদের স্বার্থ আদায় যদি করতে হয় তাহলে শ্রমজীবীদের মধ্যে যথাসম্ভব সর্ববৃহৎ ঐক্য গড়ে তুলতে হবে। সেই ঐক্য গড়ে তোলার প্রথম ক্ষেত্রটা হলো ক্ষেত্রভিত্তিক ট্রেড ইউনিয়নের জায়গা। আপনারা সমবায় ব্যাংকের মধ্যে কাজ করেন, আপনাদের অনেকগুলো ইউনিট আছে, তাহলে সেখানে কর্মচারীদের মধ্যে একটা ঐক্য। অনেকগুলি সমবায় ব্যাংক, তাই নিয়ে তো ফেডারেশন। তাহলে প্রথমত আপনাদের নিজেদের যে ইউনিট আছে সেই ইউনিটগুলোর মধ্যে ঐক্য। দ্বিতীয়ত আপনারা এই যে ফেডারেশনের মধ্যে একত্রিত হয়েছেন, তাহলে অনেকগুলি ইউনিয়ন, সেই ইউনিয়নগুলির একটা ফেডারেশন। প্রথমত ইউনিয়নের মধ্যে ঐক্য নিজের ক্ষেত্রে, দ্বিতীয়ত একই ক্ষেত্রের যে ফেডারেশন তৈরি হয়েছে তার মধ্যে ঐক্য, তৃতীয়ত আপনারা বেপিভুক্ত। ফলে এদেশের ব্যাংক কর্মচারী আন্দোলনের যে বৃহত্তম প্রগতিশীল সংগঠন, সেখানে কাজের মধ্য দিয়ে সমবায় ব্যাংকের বাইরে বেরিয়ে এসে অন্যান্য ব্যাংকের মধ্যে যে লড়াই, আন্দোলন, সংগ্রাম। কারণ আক্রমণের উৎসভূমি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতেও যা, সমবায় ব্যাংকগুলিতেও থাকে। ফলে সেখানে একটা বৃহত্তর ঐক্য। আর শুধুমাত্র ব্যাংকিং সেক্টরের শ্রমিক কর্মচারী আন্দোলনের মধ্যে যথাসম্ভব সর্ববৃহৎ ঐক্য গড়ে তুললেই হবে না। কারণ আজকে ভারতবর্ষে, বিশেষ করে গত 30 বছরের নয়া উদার অর্থনীতিতে, আর বিশেষ করে গত 10 বছরের এই যে নতুন যে সরকার আজকে এখন দেশে আছে, এই নিয়ে তৃতীয়বারের জন্য তারা সরকার চালাচ্ছে, তাদের এই যে গোটা পর্বটায় ব্যাংক শিল্পের উপর যে আক্রমণ, এবং বিশেষ করে মায়ের কাছে মাসির গল্প আমি করবো কি, সমবায় ব্যাংকের উপর যে আক্রমণ, সেই আক্রমণের উৎস ভূমিকা হলো রাষ্ট্র পরিচালিত, নিয়ন্ত্রিত, পোষিত অর্থনীতিকে বাদ দিয়ে বড় বড় কর্পোরেটদের লুটের জন্য সুযোগ তৈরি করে দেওয়া, সেইটা হলো মূল জায়গা। তাহলে এতক্ষণ আমি আপনাদের কাছে যে উপস্থাপনা করেছি যে ক্ষেত্রের ঐক্য, ফেডারেশনের মধ্য দিয়ে সেই ক্ষেত্রের ঐক্যটা আরেকটু বাড়ে। বেভির মধ্যে লড়াই করতে এসে সেই একটা বৃহত্তর ব্যাংকিং ইন্ডাস্ট্রির মধ্যে লড়াইয়ের জায়গা, তার একটা ঐক্য। এইখানে থামলে হবে। বিশ্বজিৎ দত্ত গুপ্ত চৌধুরী বসে আছে, রাজ্য সরকারি কর্মচারীরা যে আক্রমণের মুখে, ইস্টার্নেল মেন্স ইউনিয়নের কয়েকজন বসে আছেন, কেন্দ্র সরকারের প্রতিষ্ঠানগুলোর শ্রমিক কর্মচারীরা যে আক্রমণের মুখে, এবং তাদের সামনে আক্রমণ, যে আদুর্ঘর থেকে যে আক্রমণ উঠে আসছে, গোটা দেশের ব্যাংক শিল্প এবং বিশেষ করে মিস্টার অমিত শাহ ভারতবর্ষের সমবায় মন্ত্রী হবার পরে সমবায় ব্যাংকগুলি যে লুটের মুখে দাঁড়িয়েছে, তাহলে তাই জন্য আপনাদের ওই যথাসম্ভব সর্ববৃহৎ ঐক্যটাকে, ব্যাংকিং ইন্ডাস্ট্রির এরিয়াকে টপকে অন্যান্য যে সমস্ত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র, অন্যান্য যে সমস্ত বেসরকারি ক্ষেত্র, সেই সমস্ত শ্রমিক কর্মচারীদের যে লড়াই, সেই লড়াইয়ের সঙ্গে আত্মীয়তা বোধ করতে হবে। সময় বড় খারাপ,
মানুষকে একা করে দেওয়ার যথেষ্ট উপাদান 32 বছরের নয়া উদারবাদী জামানায় তৈরি হয়েছে। নয়া উদারবাদ শুধুমাত্র অর্থনীতির ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকাটা সরিয়ে দিয়ে সব থেকে খোলা বাজারে ফেলে দেওয়া নয়। অর্থনীতির এই পরিবর্তনের সূত্র ধরে মানুষের মন, মানসিকতা, জীবনবোধ, রুচি, সংস্কৃতি, বৃহত্তর সমাজ ভাবনা, রাজনীতি, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক, আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক, এমনকি নিউক্লিয়ার ফ্যামিলির অভ্যন্তরে সেই নিউক্লিয়ার ফ্যামিলির 4 জন বা 3 জন মেম্বারের মধ্যে সম্পর্ক, সেখানে গুরুতর পরিবর্তন ঘটে গিয়েছে। এই গুরুতর পরিবর্তনের মূল কথা হলো একা 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 হওয়া। একা হওয়া মানে বোকা হওয়া, একা হওয়া মানে খণ্ড খণ্ড হওয়া, খণ্ড খণ্ড হওয়া মানে অনৈক্য তৈরি হওয়া, অনৈক্য তৈরি হওয়া মানে লাঠির বোঝাটা ভেঙে লাঠিগুলো বিক্ষিপ্ত হয়ে যাওয়া। আর এটা হয়ে যাওয়া মানে নয়া উদারবাদের নাম করে যে ভয়ঙ্কর লুট চলছে গোটা দেশে, সেই লুট যাদের স্বার্থ পূরণ করছে। আর আপনাদের লড়াই, লাল ঝান্ডা ট্রেড ইউনিয়নের লড়াই, গণতান্ত্রিক প্রগতিশীল ট্রেড ইউনিয়নগুলির লড়াই, তার বিরুদ্ধে বাধা তৈরি করবার চেষ্টা করছে, সেই লড়াইটা দুর্বল হয়ে যাবে। এইটা হলো আমার প্রথম সাবমিশন আপনাদের কাছে, যথাসম্ভব সর্ববৃহৎ ঐক্য করে তুলতেই হবে। এটা শুধু সম্মেলনের রেজলিউশন নেওয়া নয়, এটা শুধুমাত্র বিবাদী বাগ চত্বরে কয়েকটা মিছিল করা নয়, এটা শুধুমাত্র ট্রেড ইউনিয়নগুলির সঙ্গে, সেন্ট্রাল ট্রেড ইউনিয়নগুলির সঙ্গে সারা দেশের যে ফেডারেশনগুলি আছে সেই ফেডারেশনের মিলিত একটা ব্রিগেডের সমাবেশ, একটা শহীদ মিনারের সমাবেশ, একটা রামলীলা ময়দানের সমাবেশ না। অনুভূতির দিক থেকে, মগজের দিক থেকে, বোধের দিক থেকে, উপলব্ধির দিক থেকে সেই ঐক্যটা গড়ে তোলা যাচ্ছে, এইটা গুরুত্বপূর্ণ। চিন্তার ঐক্য যদি তৈরি করা যায় তবে কি ইচ্ছার ঐক্য তৈরি হবে। চিন্তার ঐক্যের পরে যদি ইচ্ছার ঐক্য তৈরি করতে পারা যায় তবে গিয়ে কাজের ঐক্য হবে। তাহলে যথাসম্ভব সর্ববৃহৎ ঐক্য যদি গড়ে তুলতে হয়, খেটে খাওয়া সমস্ত ধরনের শ্রমজীবী এবং সাধারণ মানুষের, শ্রমিক কর্মচারীদের, তাহলে এটাকে যদি প্রকৃতপক্ষেই গড়ে তুলতে হয়, তাহলে আমি বললাম চিন্তা, চেতনা, অনুভূতি। আমি এটাকে এক লাইনে বলছি, যে মতাদর্শগত বুনিয়াদ থাকলে পরে, আস্থা থাকলে পরে এটা করা সম্ভব, সেই প্রগতিশীল, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, বামপন্থী মতাদর্শের প্রতি আমাদের আস্থা অনেক বেশি করে প্রকাশ করতেই। আমি মায়ের কাছে কি মাসির গল্প করবো, আমি শুরুতেই বলেছি যে আপনাদের এই সেক্টর সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এই যে বইটা আমায় দিয়েছে রাজীব, সেই বইটা আমি পড়েছি, আরো কয়েকটা কথা বলেছি। আর মাঝে মাঝে জয়দেব দাদের সঙ্গে দেখা হলে পরে জয়দেব দাদা যে সমস্ত কথাবার্তাগুলো বলেন, যে কোন বিপদের মুখে ব্যাংকিং সেক্টর আছে, খানিকটা ধারণা সবাই আমরা জানি। একটা সময় আমাদের দেশ স্বাধীনতার পরে, আপনারা ঘাবড়াবেন না, আমি আপনাদের 76 বছরে নিয়ে যাবো না, পিছনে নিয়ে যাবো না, প্রচন্ড গরমে আটকে রাখার কোনো মানে নেই। কিন্তু আমাদের দেশ স্বাধীনতার পর ব্যাংক জাতীয়করণ হয়েছিল। শুধু ব্যাংক জাতীয়করণ হয়নি, আমাদের দেশে ভারী শিল্প জাতীয়করণ হয়েছিল, ব্যক্তিগত মালিকানার শিল্প। আমাদের দেশের রেল জাতীয়করণ হয়েছিল, আমাদের দেশের বিমা ক্ষেত্র জাতীয়করণ হয়েছিল, আমাদের দেশের খনি জাতীয়করণ হয়েছিল, আমাদের দেশের বন্দর জাতীয়করণ হয়েছিল, আমাদের দেশের বিমানবন্দর জাতীয়করণ হয়েছিল। একটা সদ্য স্বাধীনতাপ্রাপ্ত উন্নয়নশীল দেশ সামনের দিকে এগোতে গেলে পরে সরকারের যে ভূমিকা, রাষ্ট্রের যে ভূমিকা, সেই ভূমিকা তখন নেওয়া হয়েছে। আচ্ছা, এই যে ভূমিকা নেওয়া হয়েছিল আজ থেকে 75 বছর আগে, কি আরেকটু পরে ধাপে ধাপে হয়েছে। এইটা কি
কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এর সঙ্গে রাজনৈতিক মতাদর্শ ছিল দেশ পরিচালনা। আমি এই রাজনৈতিক মতাদর্শ মানে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মতাদর্শের কথা বলছি। দেশ পরিচালনা, ভারত ভাবনা। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের যে লড়াই চলেছিল 190 বছর ধরে, সেই 190 বছরের মধ্যে শেষ 30টা বছর হলো আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রগতিশীল উন্নত চেতনার সময়। আর মানে বাকিগুলো অনুন্নত ছিল আমি বলছি না, ধাপে ধাপে আমরা এগিয়ে। কিন্তু এই শেষ 30টা বছরে একটা উল্লঙ্ঘন ঘটেছিল চিন্তা চেতনা। শেষ 30টা বছর মানে 47 থেকে 30 বছর মাইনাস করলে পরে 17 বছর। 17 সাল মানে রুশ বিপ্লব হয়েছে। 17 সাল মানে পৃথিবীতে প্রথম শ্রমিক শ্রেণী রাষ্ট্র তৈরি হয়েছে। 17 সাল মানে নতুন একটা দেশ তৈরি হয়েছে। তারপরেই সাম্রাজ্যবাদী দেশগুলোর আক্রমণ মোকাবিলা করেছে, কিন্তু মোকাবিলা করতে করতে গোটা দেশের মানুষকে সঙ্গে নিয়ে অর্থনীতির অগ্রগতি, জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি এমন একটা জায়গায় নিয়ে পৌঁছেছে, 350-400 বছরের পুঁজিবাদী দেশগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং সমাজতন্ত্র নির্মাণ করেছে। সমাজতন্ত্র একটা আদর্শ, একটা দর্শন, একটা মতাদর্শ, একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, একটা অর্থনৈতিক ব্যবস্থা, একটা রাষ্ট্রীয় ব্যবস্থা, একটা সামাজিক ব্যবস্থা, একটা সাংস্কৃতিক বোধের ব্যবস্থা, একটা জীবন চর্চার। 17 সাল এগিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেই সমাজতন্ত্রের আদর্শের প্রতি মানুষের আস্থা আরো ব্যাপকভাবে বেড়ে গেল। দুর্দান্ত হিটলারকে পরাস্ত করেছিল সোভিয়েত ইউনিয়ন, 2 কোটি মানুষের প্রাণের বিনিময়ে গোটা পৃথিবীর সভ্যতাকে রক্ষা করেছিল। 45 সালের পর গোটা পৃথিবীর সমাজতন্ত্রের অগ্রগতি। আপনাদের ঘাবড়ানোর কিচ্ছু নেই, আমি আপনাদেরকে সমাজতন্ত্রের ক্লাস নিতে শুরু করবো না, সে যোগ্যতা মানবে। তাহলে একদিকে ছিল সমাজতন্ত্রের অগ্রগতি, আর আরেকদিকে যেখানে আমাদের কনসার্ন, আপনাদের কনসার্ন, আজকের বিষয়বস্তু সব, এই সময় দেখা গেল যে দুটো পরপর যে বিশ্বযুদ্ধ হয়ে গেল 14 থেকে 45 পর্যন্ত, যে গোটা পর্বটা বিশ্বযুদ্ধের পর্ব, মাঝখানের 5 বছর বাদ দিলে পর। আচ্ছা, দুটো বিশ্বযুদ্ধ হয়েছিল কেন? দুটো বিশ্বযুদ্ধ তো এই জন্য হয়েছিল যে পুঁজিবাদী অর্থনীতি, পুঁজিবাদের প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার বাজারকে দখল করার জন্য। সমাজবিজ্ঞানীরা বলে, রাজনীতি বিজ্ঞানীরা বলে, প্রথম বিশ্বযুদ্ধ ছিল পৃথিবীর সাম্রাজ্যবাদী দেশগুলোর মধ্যে বাজারকে দখল করার লড়াই, আর তৃতীয় বিশ্বযুদ্ধ ছিল দখল হয়ে যাওয়া বাজারকে আবার নতুন করে পুনর্দখলের জন্য লড়াই। এইটা করতে গিয়ে পুঁজিবাদ দেখেছিল যে তার অর্থনৈতিক ভয়ঙ্কর সংকট, এবং এই বাজার দখলের লড়াই কেন করতে গেছিল? বাজার দখলের লড়াই করতে গেছিল অর্থনৈতিক সংকট থেকে। পুঁজিবাদী অর্থনীতির সংকট বলতে সাধারণভাবে কি বোঝায়? আমি কোনো তত্ত্বের কথা বলছি না, বহু পুরনো, বহু আগে বামপন্থী আন্দোলনের, এদেশের শ্রমিক আন্দোলনের স্টলওয়ার্ড নেতারা এই গল্প করেছিলেন। আমাকে একজন সিনিয়র মানুষ বলেছিলেন, একটা লেখা পড়েছে, বলে কয়লা খাদানের একজন শ্রমিক, রাষ্ট্রীয়করণের আগের গল্প। এটা গল্পই, কিন্তু অবস্থাটা এরকম ছিল, গল্প হলেও সত্যি। বাচ্চা ছেলে তার মায়ের কাছে খাবার চাইছে, ভাত দাও কি রুটি দাও, কিছু একটা হবে। মা বলছে যে উনুন জ্বলেনি। তখন ছেলে বলছে, কেন উনুন জ্বলেনি? ঘরে কি কয়লা নেই? তার মা তার জবাব দিচ্ছে, এটা মানুষকে বোঝানোর জন্য এরকম। মা বলছে, বাছা, তোর বাবা কয়লা খাদানে গিয়ে বেশি কয়লা কেটে ফেলেছে, তাই জন্য আমাদের বাড়িতে আজকে কয়লা নেই। ক্রাইসিস অফ ওভার প্রোডাকশন, এটাই হলো ক্যাপিটালিজমের মূল সমস্যা। দুটো বিশ্বযুদ্ধ চোখে আঙুল দিয়ে ক্যাপিটালিজমকে দেখিয়ে দিল যে অর্থনীতি যদি পরিকল্পিতভাবে পরিচালনা করা না যায়, তাহলে খোলা বাজার অর্থনীতিতে ক্যাপিটালিজম মুখ থুবড়ে পড়ছে, আর গোটা ক্যাপিটালিস্ট সিস্টেমটা দাঁড়িয়ে থাকে প্রফিট ম্যাক্সিমাইজেশন, মুনাফা সর্বোচ্চ বড়। তাহলে মুনাফা কখন হবে? শুধু মালপত্র তৈরি করলেই হয় না, শুধু সার্ভিস প্রোভাইড করলেই হয় না, সেটাকে কেনার মতো বাজারের খদ্দের থাকতে হবে। এই যে অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতির যে মূল সংকট, আর সেই সময় মাত্র 30টা বছরের মধ্যে সোভিয়েত ইউনিয়ন পরিকল্পিত অর্থনীতির মধ্য দিয়ে চলছে। ক্যাপিটালিজমও নিজেকে সাস্টেন করার জন্য অর্থনীতিবিদ কেইন্স, ব্রিটিশ অর্থনীতিবিদ, আমেরিকান রাষ্ট্রপতির ইকোনমিক অ্যাডভাইজার ছিলেন,
যেমন আজকে নয়া উদারবাদী অর্থনীতি চলছে মিল্টন ফ্রিডম্যানের তত্ত্বতে। এই মিল্টন ফ্রিডম্যান ছিলেন 1973 সালে চিলিতে সালভাদর আলেন্দেকে খুন করবার পর পিনোচেটের যে মিলিটারি জুন্টা সরকার তৈরি হয়েছিল, সেই মিলিটারি জুন্টা সরকারের ইকোনমিক অ্যাডভাইজার ছিলেন মিল্টন ফ্রিডম্যান। পরে নয়া উদার অর্থনীতির তত্ত্বকে তিনি একটা কাঠামোবদ্ধ করেছিলেন। আপনাদেরকে ভাবনার উপাদানের জন্য এই নাম দুটো বললাম। আর অর্থনীতিবিদ কেইনস, তিনিও আমেরিকান রাষ্ট্রপতির ইকোনমিক অ্যাডভাইজার ছিলেন, কিন্তু কেইনস এসে বললেন যে সরকার তোমাকে ইনভেস্ট করতে হবে, রাষ্ট্র তোমাকে বাজারকে নিয়ন্ত্রণ করতে হবে, ব্যাংকগুলোকে যদি সুষমভাবে চালাতে হয়, কারণ তখন ইতিমধ্যে ব্যাংক এবং ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল মিলে গেছে, ফিনান্স ক্যাপিটাল তৈরি হয়ে গেছে। তাহলে এখানে যদি বাজারে একটা ইকুইলিব্রিয়াম রাখতে হয়, একটা সমতা রাখতে হয়, রিলেটিভ ইকুইলিব্রিয়াম যদি রাখতে হয়, আপেক্ষিক সমতা, একটা ভারসাম্য যদি রক্ষা করতে হয়, তাহলে রাষ্ট্র তোমাকে ব্যাংক হতে পারে, বীমা হতে পারে, প্রোডাকশন হতে পারে, সার্ভিস হতে পারে, এমনকি কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে তোমাকে পরিকল্পনা করতে হবে, তোমাকে নিয়ন্ত্রণ দিতে হবে। বাজারের চাহিদা যোগানকে তোমাকে একটা ভারসাম্য আনতে হবে। সমগ্র অর্থনীতি দাঁড়িয়ে থাকে চাহিদা যোগানে, কিন্তু একটা ভারসাম্য আনতে হবে। খোলাবাজার অর্থনীতিতে, নয়া উদারবাদী অর্থনীতিতে কোনো ভারসাম্য ছিল না। আর ক্যাপিটালিজম যেহেতু খোলা বাজারে জন্মেছে, বেড়ে উঠেছে, ক্যাপিটালিজম যেহেতু প্রফিট ম্যাক্সিমাইজেশনে চলে, সেই জন্য ক্যাপিটালিস্ট সিস্টেম ইটসেলফ স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্ত। তাহলে কেইনস এসে বললেন, পুঁজিবাদী অর্থনীতি, আমেরিকান রাষ্ট্রপতির অ্যাডভাইজার, তিনি বললেন এই যে স্পন্টেনিটি, এই যে স্বতঃস্ফূর্ততা, এখানে তোমাকে বাঁক দিতে হবে। বর্ষার সময় নদীর বাঁধে জল চলে যায়, তাকে যদি আটকে রাখতে পারা যায়, তাহলে মানুষের বন্যা থেকেও বাঁচানো যাবে, পরে সেই জলকে ব্যবহার করা যাবে। তাহলে স্বতঃস্ফূর্ততাকে নিয়ন্ত্রণ করতে হবে। পরিকল্পিত অর্থনীতির কথায় কেইনস বললেন। কেইনসের বলার 30 বছর আগে, রুশ বিপ্লবের পর, পরিকল্পিত অর্থনীতির কথা এসেছে সমাজতন্ত্রে। আপনারা নিশ্চয়ই জানেন, তবুও আমি উল্লেখ করছি আমাদের আরেকবার খুশি হওয়ার জন্য। এই যে আমাদের দেশ 47-এ স্বাধীন হলো এবং আমাদের দেশ এই যে পরিকল্পিত অর্থনীতির রাস্তায় আমরা চললাম, এটা কেইনসীয় অর্থনীতির অবদান নিশ্চয়ই আছে, কিন্তু তার আঁতুর ঘরটা কেইনসীয় অর্থনীতি নয়। আমি জায়গা ভুলে গেছি, 30-এর দশকে, সম্ভবত 34 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের যে অধিবেশন হয়েছিল, পণ্ডিত নেহরুর সভাপতিত্বে, সালটা এদিক ওদিক হতে পারে, পণ্ডিত নেহরু সভাপতি, তিনি সুভাষচন্দ্র বসুকে, অথবা আমি এটা গুলিয়ে ফেলছি, না সুভাষচন্দ্র বসু সভাপতি, পণ্ডিত নেহরুর চেয়ারম্যানশিপে, তাই তো, আগেটা ভুল বলছিলাম, নেহরুর চেয়ারম্যানশিপে জাতীয় কংগ্রেস প্ল্যানিং কমিশন তৈরি করেছে। প্ল্যানিং কমিশন স্বাধীন ভারতে সে কাজ করেছে, কিন্তু প্ল্যানিং কমিশনের ধারণা স্বাধীনতার আগে, ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগে, পরিকল্পিত অর্থনীতি, সোভিয়েত ইউনিয়নের প্রভাব। ঠিক যেমন আজকে কেউ কেউ বোকার মতো কথা বলছে, যুক্তির দুর্বলতার সময় বোকাদের বুদ্ধিমান মনে হয়, প্রশ্ন তুলছে যে কই ভারতের সংবিধানে তো, যখন 50 সালে আমরা সংবিধান চালু করলাম, সেখানে তো সেকুলার কথাটা লেখা ছিল। ঠিকই বলছে, ভুল কিছু বলে। এর ব্যাখ্যা সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে, 10 বছরের মধ্যে মামলা হয়েছিল। ব্যাখ্যা দিয়েছে, ব্যাখ্যা আছে। এবং এই যে ধারণা, এই ধারণাও কিন্তু আমাদের দেশে গড়ে উঠেছিল সেকুলারিজম সম্পর্কে ধারণা। আমরা আসলে সেকুলারিজম সম্পর্কে ব্যবহার করতাম। 1931 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল,
সেই অধিবেশনের জায়গাটা আমি এই মুহূর্তে ভুলে গেছি। সেই অধিবেশনে প্রথম প্রস্তাব নেওয়া হয় দেশ স্বাধীন হলে পরে স্বাধীন ভারত রাষ্ট্র ধর্ম সম্পর্কে তার কি ভূমিকা হবে। তখন সেই অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয় যে স্বাধীন ভারত রাষ্ট্র ধর্ম সম্পর্কে একটা নিউট্রাল পজিশন নেবে। নিউট্রালিটি, নিউট্রাল। স্বাধীনতা আন্দোলনের মধ্যে থেকেই ধারণাগুলো এসেছে। যাই হোক, আমি অন্যদিকে চলে যাচ্ছি, দুঃখিত বন্ধুগণ। আমি কথাটা যেটা বলছি, তাহলে এই যে পরিকল্পিত অর্থনীতি আমরা নিয়েছি কত বছর আগে, জাতীয় কংগ্রেসের প্ল্যানিং কমিশনটা ভারত সরকারের প্ল্যানিং কমিশনে পরিবর্তিত হয়েছিল, তার একটু আগুপিছু হয়েছিল। ব্যাংক জাতীয়করণ, বীমা জাতীয়করণ, শিল্প জাতীয়করণ, খনি জাতীয়করণ, রেল জাতীয়করণ, বন্দর জাতীয়করণ, বিমানবন্দর জাতীয়করণ, এই যে সমস্ত কিছু জাতীয়করণের যে ধারণা, সেই ধারণা আমাদের স্বাধীনতা সংগ্রামের শেষ 30টা বছরের লড়াই আন্দোলনের ফসল। আর যখন এইগুলো আমরা নিচ্ছি, তখন দুনিয়ার অর্থনীতি, উদার অর্থনীতি থেকে, বাজার নির্ভর অর্থনীতি থেকে পুঁজিবাদকে বাঁচানোর জন্যই রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতিতে আমরা এসেছি। আর 91 সাল থেকে, ওই যে বললাম মিল্টন ফ্রিডম্যান, 91 সাল থেকে গোটা দুনিয়া জুড়ে যে নয়া উদারবাদী অর্থনীতি আমরা গ্রহণ করেছি, সেই অর্থনীতি আবার খোলা বাজারে সব কিছুকে ফিরিয়ে দেওয়া, তার উদ্যোগ নেওয়া হচ্ছে। এবং এই যে 40-এর দশকের শেষে, 50-এর দশকে, সেই সময়কার খোলা বাজারে ভারতবর্ষের কর্পোরেটদের পুঁজির পরিমাণ, তাদের ক্ষমতা, আর আজকে 91 সালে এসে ভারতবর্ষের কর্পোরেটের পুঁজির পরিমাণ, 2001 সালের পর ভারতবর্ষের কর্পোরেটের পুঁজির পরিমাণ, তাদের খিদে, 2014 সালের পর আম্বানি আদানিদের পুঁজির পরিমাণ সরকারি পৃষ্ঠপোষকতায় তাদের খিদে, এটা একেবারে আকাশ পাতাল বদলে গেছে। তাহলে গোটা দুনিয়াতে আজকে নয়া উদারবাদের নাম করে, বিশেষ করে 2008-এর পর থেকে যে ভয়ঙ্কর সংকট তৈরি হয়েছে, সেই সংকট থেকে বেরিয়ে আসতে গেলে পরে অর্থনীতির পণ্ডিতরা বলছেন যে নয়া উদারবাদের রাস্তা থেকে সরে আসতে হবে, মানে খোলা বাজার থেকে সরে আসতে হবে, মানে সরকারের নিয়ন্ত্রণ জারি করতে হবে, মানে সরকারকে ইনভেস্ট করতে হবে, মানে অর্থনীতির কোর সেক্টরগুলোকে রক্ষা করতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2008-এ যখন সারা পৃথিবীতে প্রথম এই এখন যে সংকট চলছে, সেই সংকটটা যখন চলছিল, সেই সংকটের ছোঁয়া ভারতবর্ষের অর্থনীতিতে এসে লেগে পড়েনি। এবং কেন লেগে পড়েনি? আমাদের বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির কথা বাদ দিন, তখন রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন, আমি নাম ভুলে গেছি এই মুহূর্তে, তিনি বলেছিলেন যে 2008-এ গোটা পৃথিবী জুড়ে নয়া উদারবাদী অর্থনীতির যে সংকট শুরু হয়, সেই সংকট ভারতীয় অর্থনীতিকে সেভাবে প্রভাব বিস্তার করেনি, কারণ ভারতীয় অর্থনীতি নয়া উদারবাদী পথে থাকলেও, খোলা বাজার পথে থাকলেও, অর্থনীতির যে কোর সেক্টর, সেই সেক্টরটা ছিল রাষ্ট্রায়ত্ত। আর তারপর থেকে 12টা রাষ্ট্রীয় ব্যাংকে আজকে আপাতত কত জয়দেব দা 4টে দান করিয়েছে, এখন 12, 27 থেকে 12, এখন ওটা টার্গেট 4। আমি জানি না জয়দেব দাদা ভালো বলতে পারবেন, এই টার্গেটটা 4-এই থাকবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক আজকে এই যে লুট, কেন ব্যাংকের মার্চ করিয়ে দিচ্ছে, কি জন্য? এখানে ব্যাংকিং সেক্টরে অনেক মানুষ আছেন, তারা জানেন আজকে ব্যাংকগুলো আসলে তাদের উদরপূর্তি করছে। ব্যাংকের যে অনাদায়ী ঋণ যে বাজারে পড়ে থাকে, সেই ব্যাংকগুলিতে, আমি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কথা প্রথম বলছি, সেই ব্যাংকগুলিতে অনাদায়ী যে ঋণ পড়ে থাকে, সেই অনাদায়ী ঋণ একজন ব্যক্তি বা ছোট ছোট গোষ্ঠী যে ঋণ নেয়, সেইটার পরিমাণ বেশি না ভারতবর্ষের বড় বড় যে কর্পোরেট যারা ঋণ নিয়েছে তাদের পরিমাণ বেশি? সবাই জানে। লক্ষ লক্ষ টাকা ব্যাংক থেকে ধার করে সরকারের সহযোগিতা নিয়ে ওগার পার হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে বিদেশে, আরামে আছে, ফুর্তিতে আছে। প্রত্যেক বছরে বাজেটের আগে ভারত সরকারের এখন কাজই হয়ে গেছে বড় বড় কর্পোরেটে লক্ষ লক্ষ কোটি টাকার যে দেনা, সেই দেনাটাকে মকুব করে দেব। কার টাকা? ভারতবর্ষের অর্থমন্ত্রী বাপের টাকা। খারাপ ভাবে নেবেন না, আমি গায়েগঞ্জে ঘুরে বেড়াই, মুক্তি কেরম কথাই বেরো। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নিজের তেজনীতির টাকা, জনগণের টাকা। যে সম্পদ তৈরি হয়েছে জনগণের শ্রমে, যে আমানত আছে ব্যাংকগুলোতে জনগণের,
সম্পত্তি জনগণের, জনগণ সেই সম্পত্তি তৈরি করে। কে অধিকার দিয়েছে? পার্লামেন্টের সংখ্যার জোর থাকলেই হয়ে গেল? ভোটের বাজারে ছক্কা পাঞ্জা করে এটা ওটা করে ভোটে জিতে গেলেই হলো? এটাই তো স্বাভাবিক। এখন ভারতবর্ষের পার্লামেন্টে 543 জন এমপির মধ্যে 350 জন কোটিপতি, তার বয়ে গেছে। সমবায় আইনগুলো থাকবে কি থাকবে না? এই জন্যই তো তাহলে এই যে লুট, সার্বিক লুট, 27টা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 12 দাঁড় করিয়েছে, টার্গেট 4। আমি জানি না সেখানে থামবে কিনা। বিমা ক্ষেত্র, বিমার শেয়ার এখন বোধহয় কত পার্সেন্ট হয়েছে? ওটা বিক্রি করে দিয়েছে কত, 72 বোধহয়, এখন 100% এফডিআর থেকে। তাহলে বিমা 100% এফডিআর। আপনাদের কাছে ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। তো রেলের লোকেরাও আছে অত্যন্ত পরিকল্পিতভাবে। ইতিমধ্যে ভারতীয় রেলে সর্বশেষ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নিজিকরণ বা বেসরকারীকরণের ফর্মুলাটা হলো ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন। ছাপটা থাকবে অশোক স্তম্ভ, ছাপটা থাকবে ইন্ডিয়ান রেল। দোকানের সামনেটা লোকে যা দেখছে তাই থাকবে। দেখবেন বাড়ি তৈরির সময় একটা সবুজ রঙের ইয়ে লাগায় না, ওই একটা আবরণ লাগায় না, ওইদিকে কি হচ্ছে দেখতে পাওয়া যায় না। যদি ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন হলো একটা চমৎকার নাম, ছাপটা ভারতের আছে, ভারত সরকারের আছে, কিন্তু পিছন থেকে সবকিছু দেশি বিদেশি কর্পোরেটদেরকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। যারা আপনারা রেগুলার কোর্সে রেলে যাতায়াত করেন তারা নিশ্চয়ই দেখতে পাবেন। শুধু পরিষেবা নষ্ট হয়েছে তাই না, হবে না কেন? একজন রেলের কর্মচারীকে 2-3 জন কর্মচারীর কাজ করতে হয়। মানে আমি কর্মচারী মানে শ্রমিক কর্মচারী মিলিয়ে বলছি। মানে 6 লক্ষের উপর শূন্য পদ পড়ে আছে। বেশি হবে তো কম না, 20, 11, 9 লক্ষের বেশি শূন্য পদ পড়ে আছে। ভারতবর্ষের কয়েকটা গভর্নমেন্ট এই নয়া উদারবাদী অর্থনীতিতে কয়েক লক্ষ পদকে চিরকালের মতো অ্যাবলিশ করে দিয়েছে। এই যে প্রতিষ্ঠান আমার রেল, ব্যাংক, বিমা, রেল, কয়লা খনি, বিদ্যুৎ কেন্দ্র, ইস্পাত কারখানা, এই সমস্ত কিছুকে আজকে হয় ধ্বংস করে দিয়েছে। আমি একটা ছোট্ট উদাহরণ, একটা ছোট্ট, এখানে সুকান্তিদা আছেন, ওদের ক্ষেত্রের কথা, টেলিফোনে কাজ করতেন, ওদের ক্ষেত্রের কথা। এই আমাদের সবারই পকেটে এখন এই ধরনের ফোন না হলে বাজারে টেকা যাবে না। মানে কমিউনিকেশন সিস্টেমটা এতটাই ডেভেলপ করেছে, কিছু করার নেই, নিতে হবে, সবাইকে নিতে হয়। কারণ এখানে এখন এই ইন্টারনেট কানেকশনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমার এই যে ফোনটা আছে, এই ফোনটাতে একটা বেসরকারি টেলিফোন কোম্পানির সিম ঢোকানো আছে। এটা বিএসএনএল এর সিম নেই, কারণ বিএসএনএল এর সিম 3G থেকে উঠতে পারেনি, 2G 3G। আর এই যে সমস্ত প্রাইভেট কোম্পানিগুলো যারা 4G দিচ্ছে, 5G দিচ্ছে, এই সমস্ত কোম্পানিগুলো, জি মানে তো জেনারেশন, সবাই জানেন যে সিমটা, সিমের যে অনুমতি, সিমটা বন্টন করে। আপনাদের মনে থাকবে এক সময় ভারতবর্ষে 2G স্পেকট্রাম কেলেঙ্কারি হয়েছিল। 2G স্পেকট্রাম কেলেঙ্কারি মানে গভর্নমেন্ট কম পয়সায় প্রাইভেট কোম্পানিকে সেকেন্ড জেনারেশনের স্পেকট্রাম বিলি করে দিয়েছে। তো বহু বছর আগে, তখন ওই 2G ছিল, তখন 3G বাজারে আসেনি। তাহলে গভর্নমেন্ট লস করে প্রাইভেট কোম্পানিগুলোকে দিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত ভারতবর্ষে স্পেকট্রাম বিলি করার ক্ষমতা ভারত সরকারের আছে, টেলিকম ডিপার্টমেন্ট এটা করে। তাহলে ভারত সরকারের টেলিকম ডিপার্টমেন্ট, এখন কম তো বলে না, কি যেন একটা বলে, সেই ডিপার্টমেন্ট প্রাইভেট কোম্পানিগুলোকে স্পেকট্রাম বিলি করছে 4th জেনারেশন, 5th জেনারেশন। অথচ সেই ভারত সরকারের নিজের যে প্রতিষ্ঠান বিএসএনএল, সেই বিএসএনএল কে ভারত সরকার 3Gর বেশি স্পেকট্রাম দিচ্ছে না। জি মানে কি? জি মানে জেনারেশন। জেনারেশন মানে কি? যত জেনারেশন বাড়বে হাই স্পিড ইন্টারনেট হবে, যত হাই স্পিড ইন্টারনেট হবে তত কমিউনিকেশন সুবিধা হবে।
আর যত কমিউনিকেশন সুবিধা হবে গ্রাহক তত সেই কোম্পানির পরিষেবা নেওয়ার চেষ্টা করবে। তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার নিজের প্রতিষ্ঠান, নিজের সন্তান, তাকে খাবার দিচ্ছে না, অথচ সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কর্পোরেট প্রতিষ্ঠানের পরিচালিত টেলিকমিউনিকেশন সিস্টেমকে সে খাবার দিচ্ছে, পুষ্টি দিচ্ছে, নির্ভরতা দিচ্ছে, লুট করতে সাহায্য করছে। আমি একটা উদাহরণ দিলাম, সুকান্তিদাদের সঙ্গে মাঝে মাঝে গল্প হয় বলে কথাটা বলে দিলাম। সেজন্য আমি বন্ধুগণ, আমি আমার কথাকে বাড়াতে চাই। তাহলে আসলে যে সময় এই ব্যাংকগুলো গড়ে উঠেছে, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র গড়ে উঠেছে, এই যে সমবায়ের ক্ষেত্র, সমবায় তো অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে সমবায় ব্যাংকের কোনো তুলনা চলবে না। কারণ সমবায় ব্যাংক, আমি ভুল বললে রাজীবরা কালকে আপনাদেরকে কারেকশন করে দেবেন, এটা যতটা না বেশি ব্যাংক, অনেক বেশি মানুষের যৌথ আন্দোলন, মানুষের যৌথ আন্দোলন। এখানে তারাই মালিক, তারাই উপভোক্তা। এটা একটা আন্দোলন। আমাদের দেশে সমবায় আন্দোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে গান্ধীজি, সমবায় আন্দোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের। যতই আজকে দিল্লির শাসকরা রাষ্ট্রবাদ রাষ্ট্রবাদ বলুন, ভারত রাষ্ট্রবাদী দেশ নয়, ভারত সমাজবাদী দেশ। সমাজবাদী মানে আমি সোশ্যালিস্ট বলছি, মানে সমাজ ভাবনা এখানে গুরুত্বপূর্ণ। ভারতের সমাজটা গুরুত্বপূর্ণ, কারণ ভারত হলো বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের একটা পলিটিক্যাল ইউনিফিকেশন হয়েছে, রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে। ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের একটা জাতীয়তাবাদী ভাবনা গড়ে উঠেছে। আমাদের জাতীয়তাবাদী ভাবনা কোনো একটা জাতি, একটা ধর্ম, একটা ভাষা, একটা অঞ্চলকে কেন্দ্র করে গড়ে ওঠেন। আমাদের বহু জাতি, বহু ভাষা, বহু ধর্ম, বহু সংস্কৃতি, বহুত্ববাদ। সেজন্য আমাদের জাতীয়তাবাদের বৈশিষ্ট্য হলো বহুত্ববাদ, প্লুরালিজম। ছেলেবেলায় পড়তে হয়েছিল বৈচিত্র্যের মধ্যেই। রবীন্দ্রনাথকে লিখতে হয়েছে সখনো দল পাঠান মোগল একদেহে হলো নীল, ভারত তীর্থ। এরকম অনেক আছে। তাহলে এই যে আমরা দুনিয়ার অন্য সমাজের মতো আমাদের সমাজ গড়ে ওঠেনি, আমাদের সমাজের নিজস্বতা আছে। আমাদের সমাজের নিজস্বতা হলো বৈচিত্র্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। সেই জন্য আমাদের এখানে রাষ্ট্র, সরকার অপেক্ষা সমাজ গুরুত্বপূর্ণ, সবসময় মনে রাখতে হবে। সেই সমাজে যূথবদ্ধতার গুরুত্বপূর্ণ জায়গা হলো সমবায় আন্দোলন। এবং সমবায় আন্দোলনের মধ্য দিয়ে আপনি আপনার যে রাজনৈতিক মতাদর্শই হোক না কেন, আপনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি আপনি অনুগামী হতে পারেন, না হতে পারেন, কিন্তু আপনি যদি প্রগতিশীল হন, তাহলে আপনাকে সামাজিক এবং যূথবদ্ধ মানসিকতা হতে হবে। সেই জন্য সমবায় ব্যাংক, একজন সাধারণ ট্রেড ইউনিয়নের কর্মী হিসাবে আমার কাছে সমবায় ব্যাংক অপেক্ষা সমবায় ব্যাংকে আমি একটা সামাজিক মানুষের যৌথ আন্দোলন, যৌথ যাপন, সমস্যা এলে যৌথভাবে তার মোকাবিলা, ভালো কিছু হলে যৌথভাবে তার বাঁটোয়ারা করে নেওয়া, ট্রেড ইউনিয়নের কর্মী হিসাবে আমি সমবায় ব্যাংককে এইভাবে দেখি। এ রাজ্যের সরকার পরিবর্তনের আগে সমবায় আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, আজও আছে। কিন্তু ওই যে বললাম, নয়া উদারবাদী অর্থনীতিতে যেমন গোটা দেশের অর্থনীতিতে সার্বিক লুট চলছে, সার্বিক লুট গোটা দেশের অর্থনীতিতে, সার্বিক লুট গোটা দুনিয়া জুড়ে চলছে। অর্থনীতির পণ্ডিতরা যাকে ক্রনিক ক্যাপিটালিজম বলছে, লুটতন্ত্র। তাহলে এই সার্বিক লুট হচ্ছে, একদিকে উৎপাদনের ক্ষেত্র কমে যাচ্ছে, মানুষের কাজ চলে যাচ্ছে, মানুষের পকেটে পয়সা কমে যাচ্ছে, মানুষের কেনার ক্ষমতা কমে যাচ্ছে, ফলে মানুষ বাজার থেকে ছিটকে যাচ্ছে। সেই জন্য পুঁজিবাদ তার যে সংকট, সেই সংকটটা আরো বাড়ছে। সেই জন্য এখন পণ্ডিতরা বলছেন, ট্রেড ইউনিয়ন নেতারা বলছেন যে আজকে পুঁজিবাদের এই সংকট হলো সিস্টেমিক ক্রাইসিস, ব্যবস্থার ভিতরের সংকট। এবং এই ব্যবস্থার ভিতরের সংকটটা পুঁজিবাদী অর্থনীতির সাধারণ যে সংকট, ক্রাইসিস অফ ওভার প্রোডাকশন, সেই সংকট নয়, সে তো আছেই। কিন্তু যেহেতু আজকের এই ব্যবস্থাটা উৎপাদনের ক্ষেত্রকে লঘু করে দিয়ে বাজারকে ভগবান বানিয়েছে, অথচ মানুষের কেনার ক্ষমতা না থাকার ফলে মানুষ ছিটকে যাচ্ছে, তাহলে বাজারটা বাড়ার বদলে বাজারটা ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। সেই জন্য এটা হলো ব্যবস্থার ভিতরের এই সংকট।
মানে সেই কারণে আজকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উপর যে আক্রমণ, আপনাদের উপর যে এই ব্যাংকের উপর আক্রমণ, এখানে আপনারা রিপোর্টে লিখেছেন, আপনারা আলোচনা করবেন। আমি আপনাদের সেক্টরের মানুষ নই যে কেমন করে 11 সালের পর এই আক্রমণ হয়েছে ব্যাংকগুলিতে। নির্বাচন হয় না, খুব অল্প ক্ষেত্রে কিছু নির্বাচন হচ্ছে, নির্বাচন করানোর জন্য আদালতে যেতে হচ্ছে। পশ্চিমবাংলা সমবায় দপ্তর রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সমবায় ব্যাংকে বোধহয় সম্মিলিতভাবে 30,000 কোটি টাকা, তাই তো বললেন, 30,000 কোটি টাকা আমানত আছে। আমানতকে লুট করতে হবে। আপাতত সারদানারদা ভাঁড়ে চলে গেছে, তাহলে আইপ্যাককে রাখতে হবে, এসব অনেক বিভিন্ন রকম প্যাককে রাখতে হবে। টাকা কই? কয়লা, বালি, লোহা, সেসব একটা সময় 30,000 কোটি টাকা মামুলি টাকা নয়। তাই ওই যে বললাম, সমবায় আমার কাছে ব্যাংক অপেক্ষা সামাজিক মানুষ হিসেবে যৌথ যাপনের একটা জায়গা। আন্দোলন আন্দোলন ব্যাংকে রক্ষা করাটাও একটা আন্দোলন, ব্যাংকের সদস্য হওয়াটাও একটা আন্দোলন, ব্যাংক পরিচালনা করাটাও একটা আন্দোলন, এবং এই সব আন্দোলন গোটা সমাজের অংশগ্রহণ। তাহলে গণতান্ত্রিকভাবে এখানে নির্বাচিত বডি চালায়, এবং বামফ্রন্ট সরকারের সময় এই নির্বাচিত বডি পরিচালনা করবার ক্ষেত্রে রাজনীতি থেকে একে দূরে রাখা হয়নি। কারণ কারুর মনে হতে পারে রাজনীতি খুব খারাপ, আরে আপনি মনে করতে পারেন রাজনীতি খারাপ, আমি মনে করতে পারি রাজনীতি খারাপ। রাজনীতি মানে শুধু সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল রাজনৈতিক দল নয়। দুনিয়াতে কোনো মানুষ সমাজের বাইরে থাকে না, আর মানুষের সমাজটা রাজনীতি মুক্ত নয়। এ আজ নয়, কয়েক শত বছর আগে, শত কি সহস্র বছর আগে গ্রিক দার্শনিক এরিস্টটলের বিখ্যাত কথা যে মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ রাজনৈতিক জীব। আপনি মনে করতে পারেন রাজনীতি নয়, আমার রাজনীতি খারাপ বা রাজনীতি আমি বুঝি না, এই মানসিকতা আসলে এই সমাজের, এই রাজনৈতিক পরিমণ্ডলে যার, আর দিল্লিতে যারা শাসক তারা আইন পরিবর্তনের মধ্য দিয়ে গণতান্ত্রিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকেই বাতিল করে দেওয়ার জায়গায় আছে। শুধু তাই নয়, আপনাদের কাছ থেকে যা জানতে পেরেছি যে ভারতবর্ষের এই যে কয়েক হাজার যে সমবায় ব্যাংক, সেই কয়েক হাজার সমবায় ব্যাংকে কোটি কোটি মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তার সঙ্গে যুক্ত। সেই কোটি কোটি মানুষের যে ইন্ডিভিজুয়াল বা পার্সোনাল যে ডেটা, আজকের পৃথিবীতে কার হাতে কটা ডান্ডা আছে, কার হাতে কটা মাস্তান আছে, কার হাতে কত টাকা আছে, তাই দিয়ে ক্ষমতা বিচার হয় না। ও তো একটা ব্যাপার বটেই, কিন্তু আজকের পৃথিবীতে নিয়ন্ত্রণের একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো কার হাতে কত তথ্য আছে। সমাজে যে মানুষেরা আছে, এই মানুষদের ইন্ডিভিজুয়াল তথ্য কার হাতে কত বেশি আছে। এবং সেই জন্য দেখবেন এই নির্বাচনের সময় বা নির্বাচনের আগে পরে বিভিন্ন সরকারি স্কিম করা, অথবা জনগণকে ভয় দেখিয়ে দিয়ে এই আধার কার্ডকে ফোনের সঙ্গে, মোবাইলের সঙ্গে আধার যুক্ত করতে হবে। শুধু আধার যুক্ত করলে হবে না, প্যানটাকেও যুক্ত করতে হবে, এই রেশন কার্ডের সঙ্গে যুক্ত করতে হবে। এই যে মানুষকে ভয় দেখিয়ে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, এটা হলো ফ্যাসিস্ট ভাবনার পরিচয়। যে জনগণের যে সংকট, সেই সংকটে এমন ভয়ের পরিবেশ তুমি তৈরি করো যাতে জনগণকে প্রতিদিন তার আত্মরক্ষার জন্য কিছু না কিছু করতে হয়, লাইনে দাঁড়াতে হয়, ওইটা নিয়ে তাকে থাকতে হয়। আর সবটাকে নিয়ে ভাবার দরকার নেই। অর্থনীতি নিয়ে যাতে ভাবতে না পারে, সমাজ নিয়ে ভাবতে না পারে, রাজনীতি নিয়ে ভাবতে না পারে, সরকার নিয়ে ভাবতে না পারে, লুটপাট নিয়ে ভাবতে না পারে, দাঁড় করিয়ে দাও। তাহলে এই যে পার্সোনাল ডেটা, আজকের পৃথিবীতে পার্সোনাল ডেটার মূল্য কোটি কোটি ডলার। তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সমবায় আইন পরিবর্তন করে সমবায়গুলিকে এক, গণতান্ত্রিক পরিচালন পদ্ধতিকে বাতিল করা, আর দুই, কোটি কোটি ভারতবাসী সমবায়ী যে মানুষ, তাদের ইন্ডিভিজুয়াল ডেটাকে অধিকার করে, দখল করে, কবজা করে, তারা তাদের যে রাজনৈতিক উদ্দেশ্য, তারা তাদের যে পলিটিক্যাল এজেন্ডা, তারা সেই মানুষদের পার্সোনাল ডেটা জেনে যাওয়ার পর তারা তাদের যে রণনীতি তৈরি করছে, রণকৌশল তৈরি করছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিপদের মধ্যে আমরা সবাই মিলে থাকি।
এই জন্য আমি আমার কথাকে শেষ করি এই কথা বলে, আমি শুরুতেই বলেছিলাম আমি আপনাদের ক্ষেত্রের মানুষ নই। যখন আমাদের দেশে রাষ্ট্রায়ত্ত অর্থনীতি তৈরি হয়েছিল, দুনিয়ার অর্থনীতির গতিটা তখন সেই দিকে ছিল, এবং সেটা পুঁজিবাদকে বাঁচানোর জন্যই পুঁজিবাদ নিয়ন্ত্রণ জারি করেছিল বাজারের উপর। আজকে নয়া উদারনীতিতে বাজারকে আবার ফিরিয়ে আনা হয়েছে। রাষ্ট্র পরিচালিত অর্থনীতির দিনে পুঁজিবাদ বেঁচেছিল, এটা যেমন ঠিক, রাষ্ট্র পরিচালিত অর্থনীতির দিনে দুনিয়ার সমস্ত পুঁজিবাদী দেশে ট্রেড ইউনিয়ন আন্দোলনের বার্গেনিং ক্যাপাসিটি ভয়ঙ্করভাবে বেড়েছে। নয়া উদারবাদ মিল্টন ফ্রিডম্যানের তত্ত্ব অনুযায়ী যে তুমি তোমার অর্থনৈতিক ব্যবস্থাকে এমন জায়গায় দাঁড় করিয়ে দাও যেখানে শ্রমিক শ্রেণীর অস্তিত্বই থাকবে না, অথচ তোমার মুনাফার পাহাড়টা থাকবে। সেই জন্য ম্যানুফ্যাকচারিং এরিয়াকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই জন্য কেবলমাত্র ফাইন্যান্সিয়াল কার্যকলাপের মধ্য দিয়ে এই 30টা বছরে পুঁজি তার মুনাফা বাড়িয়েছে। আর এখন লুটপাট চালিয়ে রাষ্ট্রায়ত্ত সম্পত্তি, প্রাকৃতিক সম্পত্তি, মানব সম্পদ লুটপাট চালিয়ে গোটা দুনিয়াতে পুঁজি নিজের ওজন এবং চেহারা বাড়াচ্ছে। আমাদের দেশও এখন সেইটাই। ফলে সামগ্রিকভাবে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র রক্ষার লড়াই, নয়া উদারবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সমাজজীবী মানুষের লড়াই, সেই লড়াইয়ের অংশ আপনাদেরও ক্ষেত্র বাঁচানোর লড়াই, আপনাদেরও অধিকার বাঁচানোর লড়াই, আপনাদেরও ভবিষ্যৎ বাঁচানোর লড়াই। ফলে আমি যেখানে শুরু করেছিলাম সেখানে আমি ফিরে আসি। স্মরণ জিরো নিশ্চয়ই হবে না, প্রায় 40 মিনিটে নিশ্চয়ই স্মরণ জিরো হবে না, যে শাসক শ্রেণী চিরকাল চায় শ্রমজীবীদের মধ্যে অনৈক্য তৈরি করতে। আর দুনিয়ার ইতিহাসে শ্রমিকেরা 1 ইঞ্চি অধিকার অর্জন করতে পারেনি, 1 ফোঁটা অধিকার অর্জন করতে পারেনি বিনা সংগ্রামে, 1 ইঞ্চি এগোতে পারেনি বিনা সংগ্রামে। আর আজকে গোটা দুনিয়ার পরিস্থিতি সাম্রাজ্যবাদের অনুকূলে, যারা লুট করছে তাদের অনুকূলে, যারা স্বৈরাচারী রাজনীতি কায়েম করছে, বিভাজনের রাজনীতি কায়েম করছে, দুর্নীতিকে ভর করে গোটা সমাজের জাহান্নামের দোরগোড়ায় পাঠিয়ে দিচ্ছে, মানে তাদের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে শ্রমজীবী মানুষের ঐক্যটা অনেক বেশি জরুরি। তাই লড়াই করতে হবে আপনাদের ক্ষেত্র বাঁচানোর জন্য। আর এই ক্ষেত্র বাঁচানোর লড়াই বাগিচার মধ্যে, ইস্পাত কারখানার মধ্যে, বিদ্যুৎ কারখানার মধ্যে, রেল শিল্পের মধ্যে, টেলিফোনের মধ্যে, বন্দরের মধ্যে, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মধ্যে। আর কোভিড পর্বে নতুন একটা শ্রমশক্তি এসেছে, গিগ ওয়ার্কার। এই তাদেরকে নিয়ে সবাই মিলে আমরা লড়াই করছি। আগামী দিনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। আমাদের প্রত্যেকের লড়াই আপনাদের প্রত্যেকের লড়াইয়ের সঙ্গে সম্পর্ক। আমাদের প্রত্যেকের লড়াই প্রথমত ক্ষেত্র বাঁচানোর লড়াই, এবং সেই ক্ষেত্র বাঁচানোর লড়াইটা সামগ্রিক নয়া উদারবাদী অর্থনীতির লুটতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। তাহলে সেই লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। এ লড়াই শুধু সংগঠন দিয়ে হবে না, এ লড়াই শুধু সক্রিয়তা দিয়ে হবে না। আর সংগঠন আর সক্রিয়তা নির্ভর করে মাথার উপর। তাহলে রাজনৈতিক, মতাদর্শগত, সাংস্কৃতিক, বৌদ্ধিক চেতনাকে আরো উন্নত করতে হবে। আমরা নিশ্চয়ই সবাই মিলে পারবো। গোটা দুনিয়াতে যেমন একদিকে লুট চলছে, একদিকে ভয়ঙ্কর স্বৈরাচার চলছে, একদিকে নয়া ফাঁসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, তেমনি এই দুনিয়াতে তার সঙ্গে কিন্তু বিকল্প মানুষের কথা, সমাজের কথা, যূথবদ্ধতার কথা মানুষ কিন্তু বলছে। পাহেলগাঁওকে কেন্দ্র করে ভারতবর্ষের রাজনৈতিক হিন্দুত্ববাদীরা আর একটা পুলওয়ামা করতে চেষ্টা করেছে, কিন্তু পুলওয়ামার সময় 19 সালে বিকল্প ভাষ্য বলার কোনো সুযোগ ছিল না। আজকে পাহেলগামের ঘটনার পর গোটা দেশের মানুষ সবাই মিলে সরকারের পাশে আছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, প্রতিবেশীর সঙ্গে নয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তার সঙ্গে সঙ্গে ডে 1 থেকে মানুষ প্রশ্ন করছে গভর্নমেন্টকে, কেন তোমার নিরাপত্তা ব্যবস্থার তোমার কি গলদ ছিল, কেন তুমি সংসদের অধিবেশন ডাকছো না, কেন প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠকে হাজির হচ্ছে না। আর সঙ্গে সঙ্গে মানুষ কিন্তু জাতের নামে, ধর্মের নামে ভাগাভাগি তৈরির যে ষড়যন্ত্র, যে সাজিশ, তার বিরুদ্ধে অল্টারনেটিভ ন্যারেটিভসও কিন্তু মানুষ হাজির করছে। এইগুলোই হলো ঘন নিকষ কালো অন্ধকারের মধ্যে
ভবিষ্যতের সম্ভাবনার বিদ্যুৎ রেখা। আমরা সবাই মিলে মাঠের লড়াইয়ে, মগজের লড়াইয়ে যথাসম্ভব সর্ববৃহৎ ঐক্য গড়ে তুলে আমরা সবাই মিলে এগোতে পারবো। আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে এখানে আপনাদের সেক্টর থেকে অনেক দূরে থাকা, আপনাদের সেক্টর সম্পর্কে কিচ্ছু না জানা একজন ট্রেড ইউনিয়ন কর্মীকে কয়েকটা কথা বলার সুযোগ দিয়েছেন, তাও তো আমার প্রায় 53-54 মিনিট আপনাদের মগজের উপর আমি রিচার্জ করলাম, তার জন্য ক্ষমা করবেন। সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। দুনিয়ার মজদুর এক হোক, শ্রমিক, কৃষক, কর্মচারী, মধ্যবিত্ত, সাধারণ মানুষের ঐক্য। আমি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করছি, এরপর অন্য বক্তারা বলবেন, আর তারপর তো আপনাদের যে সম্মেলন হবে সেই সম্মেলনে আপনারা আলোচনা করবেন। কথা হলো এইটাই, সবাই মিলে লড়তে হবে, সবাই মিলে লড়তে পারবে।